This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধু তুমি নয় অবলাকান্ত, অনেকেই আছেন যারা ওই ট্রাম্পের মধ্যে কিমকে দেখতে পান আর কিমের মধ্যে ট্রাম্পকে। কারণ এই দুজন লোকই তো ওই সোজা বাংলায় যাকে বলে খ্যাপাটে এবং ক্ষমতাপ্রেমী। একই রকম, একই মুদ্রার এপিঠ ওপিঠ। মানে আয়না একজনের মুখের সামনে ধরলে আরেকজনের মুখের ছবিটাই ভেসে উঠবে। এটা যে সত্যি, কতটা সত্যি সেটার প্রমাণ আজ নতুন করে দিয়েছেন কিম জং উন, উত্তর কোরিয়ার সর্বময় কর্তা। জানেন তো উত্তর কোরিয়াতে ভোট হয়? জানতেন? হয়। এবং উত্তর কোরিয়ার সেই ভোটের রেজাল্ট আজকে বেরিয়েছে। ব্যাপারটা কাঁঠালের আমসত্বের মতো শোনালেও এটা জেনে রাখুন, সত্যি সত্যি আমি একটুও মজা করছি না, এই ভোটের বাজারে আর একটা ভোটের গল্প ফাঁদছি না। সত্যি সত্যিই উত্তর কোরিয়াতেও একটা ভোট হয়, আর সেই ভোটে কিমের দল ওয়ার্কার্স পার্টি আর তার জোট সঙ্গীরা তাদের বিরুদ্ধে প্রার্থী দাঁড়ায়। মজার ব্যাপার কি জানেন? ওই কিমের দল আর তার জোট সঙ্গীরা সব মিলিয়ে পেয়েছে 99.93% ভোট। ভাবা যায়, 99.93%। আজকাল যেরকম ওই আইসিএসই, আইএসসি এ সমস্তগুলোতে প্রায় 100% নম্বর পেয়ে যায় লোকজন, এবং তারপরে বাবা-মারা বলেন ইস একটু ওই 0.05% যে মিস হয়ে গেল না। ঠিক একই বক্তব্য কিমেরও, জানেন তো। আপনারা ভাবতে পারেন যে অল্পেতে খুশি হবে দামোদর শেঠ, কি কিম শেঠ, তিনি সত্যি সত্যিই তো এই 99.93% ভোট পেয়েও খুশি হতে পারেননি। কারণ তো ওই যে বললাম 0.07%, 0.07% বিরোধী লোক তার মানে এখনও উত্তর কোরিয়ায় আছে। ভাবতেই পারছেন না তিনি তারা কি করে আছে। খুঁজে বেড়াচ্ছেন এখন এই 0.07% লোক যারা তাকে বা তার দলকে ভোট দেয়নি, তারা কারা ভাবুন তো। হয়তো এটাও ঘটনা যে তার বিপক্ষে যারা দাঁড়িয়েছিলেন সেই বিপক্ষ প্রার্থীদের তিনি হয়তো দাঁড় করিয়েছেন। এবার তাতে যদি সেই প্রার্থী অন্তত লজ্জার খাতিরে নিজের ভোটটা নিজেকে দিয়ে থাকেন, তাহলে এরকম ওই একটা পার্সেন্টেজ হয়তো কম হবে, সেটাকে মানতে রাজি নন। তাই ভোটের রেজাল্ট বেরোনোর পরেই তিনি ঘোষণা করেছেন যারা বিরোধীদের ভোট দিয়েছেন সেই 0.07% ভোটারকে খুঁজে বের করতে হবে। কারণ কিম চান না উত্তর কোরিয়ায় একজনও বিরোধী থাকুক। তিনি বিপক্ষের হয়তো লোক দাঁড়াতে দেবেন, কিন্তু তারা কোনো ভোট পাবেন না, জিরো। পুরো খাতা পরিষ্কার থাকবে, তবে গিয়ে তিনি শান্তি পাবেন, কারণ সব ভোট তিনিই চান। এবার এই পর্যন্ত শুনে যারা একটা দেশকে বিরোধী শূন্য করার চেষ্টার জন্য কিমের নামে নিন্দেমন্দ করবেন বলে ভাবছেন, হয়তো ভাবছেন যে এইরকম একটা খ্যাপাটে মানুষের নামে দুনিয়া জুড়ে তো ঢিড়ি পড়ে যাওয়ার কথা। এ হয় না কি কখনো? মাথা খারাপ। তিষ্ট ক্ষণকাল তাদের জন্য, এছাড়া আর কিচ্ছু বলার নেই, জানেন তো। কারণ একবার নিজেদের দিকে তাকান দেখি, এই রাজ্যে ভাবুন তো, শোনা শোনা লাগছে না? এই রাজ্যে একই রকম বিরোধী শূন্য করার বার্তা আপনারা কি শোনেননি? সব ভোট তারাই পাবেন, একটা আসনও বিরোধীরা পাবেন না, এরকম নাকি এ রাজ্যের নেতারা বলেন না? একটু খেয়াল করুন তো, চেষ্টা করুন, মনে পড়ে যাবে। করুন না, সব দেখবেন জলের মতো মনে পড়ে যাচ্ছে, ছবির মতো চোখের সামনে ভাসবে। কবে, কোথায়, কোন নেতা তার দলের নেতা কর্মীদের একদম কিভাবে ভোটটা করবেন এবং কোন উদ্দেশ্যে করবেন, কোন লক্ষ্য পূরণের জন্য করবে, সেটা করতে গিয়ে বলেছেন এমন ব্যবস্থা করতে হবে যাতে জেলার সব আসন তাদের দলই পায়, আর কেউ কোনো আসন না পায়। বলেছেন, দেখুন একটু চেষ্টা করলেই চোখের সামনে ভাসবে। অর্থাৎ কিম যেরকম 100% ভোট নিজের পক্ষে চান, হ্যাঁ তিনি সব কটা আসনেই জিতে গেছে তার দল, সেই জন্য তারা
এখন ওই 0.07% ভোটটা কেন পেলেন না সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন। এখনও আমাদের এখানে ওই এত শতাংশ ভোট আমাদের বিরোধীরা পাচ্ছেন, এই হিসেবটা অবধি আমাদের নেতারা যেতে পারেননি। তার কারণ কি জানেন? কারণ তারা গণতান্ত্রিক একটা ব্যবস্থায় বিশ্বাস করে, গণতন্ত্র প্রেমী তারা। সেই জন্যই তারা মনে করেন যে বিরোধীরা তো ভোট পাবেনই, কিছু তো ভোট পাবেন, কিন্তু আসন পাওয়া চলবে না। 100% আসন চাওয়ার যে নজির এ রাজ্যে আছে সেটা এই কারণেই। পার্থক্য একটাই, ওই বললাম যেটা, কিম জং উন আপাদ মস্তক স্বৈরাচারী, বিরোধিত্ব বটেই, পান থেকে চুন খসলে নিজের লোকেদের, এমনকি নিজের পরিবারের লোকেদেরও ও তোপের মুখে দাঁড় করিয়ে দিতে পারেন। সেটা এই দেশের, এই গণতান্ত্রিক দেশের নেতারা পারেন না। কিন্তু মনে মনে তারাও কিন্তু বিরোধী শূন্য একটা শাসন ব্যবস্থার স্বপ্ন দেখেন। কিম সবাই হতে চান, কিন্তু কিম হতে সবাই পারেন না। হয়তো এটাই কারুর আক্ষেপ থেকে যায়। উত্তর 24 পরগনায় বিধানসভা আসন 33। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, আর 33টা বিধানসভার মধ্যে 33 শূন্য তৃণমূলের পক্ষে করতে হবে। পূর্ব মেদিনীপুরে বিধানসভা আসন 16। বিরোধী দলনেতা বলেছেন, 26-এ 51% ভোট দেব, 16টা আসন নরেন্দ্র মোদীকে দেব এই জেলা থেকে। এখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ। দেখুন, ওই বললাম আমাদের এখানে না রাজনৈতিক নেতারা একদিকে আর সাধারণ মানুষ আরেক দিকে, তাদের ভাবনা চিন্তার লেভেলটাই আলাদা। দেখলেন তো, একজন শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর একজন রাজ্যের বিরোধী দল নেতা, দুটো সম্পূর্ণ বিপরীতমুখী দল, যারা এই মুহূর্তে যুযুধান এবং এই মুহূর্তে যারা বিশ্বের, তারা দুটো দল ছাড়া আর কোনো দল নেই এই বিষয়টায় আপাতত বিশ্বাস করেন। কিন্তু দুজনের মধ্যে পট নেই এবং একজন আরেকজনকে ওই খেলা বা যুদ্ধ বা ভোট যুদ্ধ যেভাবেই দেখেন আর কি, তাতে চিৎপাত করে দিয়ে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন। কিন্তু দুজনেই এই বিপরীতমুখী দুটো দলের শীর্ষ নেতাই দুটো জেলাকে বিরোধী শূন্য করার আহ্বান জানিয়েছেন। এই দুটো একটা জেলা দুজন বলেছেন, এই দুটোর তো হয়তো আপনাদের প্রকাশ্যে শুনিয়েছেন, তাই জন্য আপনাদের শোনাতে পারলাম। কিন্তু মনে মনে হয়তো গোটা বাংলাটাই দুজনেই ঠিক একইভাবে বিরোধী শূন্য দেখার একটা স্বপ্ন দেখেন। অর্থাৎ পুরোটা দখলে একটা সুপ্ত বাসনা বাঙালির মনের কোনায় যে একেবারে নেই তা নয়। ওই কিম যে শুধু ওই রীতিমতো ছড়ি ঘুরিয়ে চলে যাবেন, গোটা বিশ্বকে থরহরি কম্প করে বেড়াবেন যে আমি যা করি আমার সঙ্গে কিন্তু কেউ ধারে কাছে যুক্তি বুদ্ধি দিনে কথা বলতে এসো না, আমি ও সমস্ত যুক্তি বুদ্ধির কোনো ধারি না। আমি বিশ্বাস করি যেটা আমি চাইবো সেটাই শেষ কথা, সেটাই গণতন্ত্র, সেটাই রাজতন্ত্র, যে তন্ত্র খুশি বোঝো। এটা আসলে কিমতন্ত্র। আর আমাদের দেশের এই গণতন্ত্র যেটা বহুদলীয় গণতন্ত্র, তার মধ্যেও কিন্তু আসলে একদলীয় গণতন্ত্রের স্বপ্নটাই আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক নেতারা দেখেন। উত্তর কোরিয়ায় কিমেরা যে গণতন্ত্র চালাচ্ছেন সেটা নামেই গণতন্ত্র। এখনও যে উত্তর কোরিয়ার বিরোধীরা ভোটে দাঁড়াচ্ছেন, তাদের পক্ষে 0.7% ভোট পড়ছে, এটাই তো বড় কথা। মানে আপনাদের শুধু এই জায়গাটায় মাথায় রাখতে হবে, আমাদের রাজ্যের শাসক দলের নেতারা বা বিরোধী দলের নেতারা, মানে রাজনৈতিক নেতারা, এরা অনেক বেশি নরম সরম। তাই জন্যেই তারা সবাই পুরোটা নিয়ে ভাবছেন না, হয়তো কোথাও গিয়ে ওই ভোট পার্সেন্টেজটা নিয়ে তারা মাথা ঘামাচ্ছেন না, শুধু সিটটা নিয়ে ভাবছেন। বিশ্বাস করুন, এই জন্যেই আমাদের এখানকার রাজনৈতিক দলগুলো, সেটা শাসক বিরোধী সব দলেরই কপালটা অনেক বেশি চওড়া। একে অপরের জন্য কিছু ভোট অন্তত বরাদ্দ রেখেছেন। হ্যাঁ, আসনটা বরাদ্দ রাখেননি সেটা আলাদা কথা। এই যে গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে, তৃণমূল সুপ্রিমো বলেছেন 26-এ তাদের টার্গেট কত? 226। হয়তো ওই 2026-এর সঙ্গে মিলিয়ে 226টা বলেছেন, কিন্তু তার মানে কি? তার মধ্যে তো একটা গণতান্ত্রিক ভাব আছে। 294টা আসনের মধ্যে 226টা আসন যদি তৃণমূল পায়, তারপরেও তো 68টা আসন পড়ে থাকছে বিরোধীদের জন্য।
ভোটের পার্সেন্টেজ নিয়ে তো তারা কোনো কথাই বলছেন না। অর্থাৎ এ রাজ্যে বিরোধিতার পরিসরটা একেবারেই সংকুচিত নয়। এই গণতান্ত্রিক ভাবনাটা সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। তাই শীর্ষ নেতৃত্ব জেলায় জেলায় বিরোধী শূন্য করার বার্তা দিলেও দেখুন সামগ্রিকভাবে তারা কিন্তু যাতে গণতান্ত্রিক একটা চেহারা দেওয়া যায় সেই ইচ্ছেটা প্রকাশ করে ফেলছেন। আরও একটা জিনিস, এ তো অন্য দলের জন্য এইভাবে বিরোধী শূন্য করার কথা হচ্ছিল, নিজের দলের কথা তো বলা হয়নি। নিজের দলের বিরুদ্ধে ভেতরে কিন্তু বিরোধিতার সুযোগ যে রেখেছেন এটা সব দলের জন্যই সত্যি কথা, এবং এটা আছে বলেই তো এই গোষ্ঠীদ্বন্দ্ব কথাটা আমাদের রাজনীতির একটা অঙ্গাঙ্গিক একটা অঙ্গ, জানেন তো। ওটাকে বাদ দিয়ে আমাদের রাজনীতি জাস্ট কল্পনাই করা যায় না। তার একই অঙ্গে কত রূপ, মানে একটাই গোষ্ঠীদ্বন্দ্ব তাকে কত রকম আঙ্গিক থেকে দেখা যায় বলুন তো। কখনো আদি নব্য, কখনো ওই পুরাতন নতুন, কখনো নতুন প্রজন্ম পুরনো প্রজন্ম, কখনো দল বদলু আর অরিজিনাল, বিভিন্ন রকমভাবে ব্যাপারটা দেখা যেতে পারে আর কি। কিন্তু যে কোনো গণতান্ত্রিক পরিকাঠামোয় দেখুন যেটা প্রাথমিকভাবে কাম্য, অর্থাৎ গণতন্ত্রের প্রাথমিক কথাই তো হচ্ছে মতামত প্রকাশের স্বাধীনতা, সেই জায়গাটা তার মানে রয়েছে। মহিলার গোষ্ঠীদ্বন্দ্ব থাকলো কী করে? এইভাবেই আপনাদের ব্যাপারটা দেখতে হবে। গোষ্ঠীদ্বন্দ্বটা যে কোনো দিন যাবে না তার কারণ এই মতামত প্রকাশের স্বাধীনতা আমাদের গণতন্ত্রে আছে, এবং রাজনৈতিক দলগুলো সেই স্বাধীনতাটা তাদের দলের কর্মীদের দিয়ে থাকেন, নেতাদের দিয়ে থাকেন, সব দল। ফলে ধরেই নিতে হবে গণতন্ত্রের প্রাথমিক সূত্র মেনেই প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূলের একদল বিক্ষুব্ধ নেতা। বিক্ষুব্ধ কারণ নিজের টিকিট পাননি, অথবা পছন্দের প্রার্থী কেউ টিকিট পাননি, অথবা পছন্দের আসন পাননি। টিকিটটা পেয়েছে কিন্তু আসনটা পছন্দ হয়নি। এই জন্যেই মানে কারণ ভিন্ন ভিন্ন, কিন্তু এই ক্ষোভের জায়গাটা তো একটাই, দলের শীর্ষ নেতৃত্ব সেটা তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীরা করেছেন। প্রার্থী তালিকা নিয়ে এই যে ক্ষোভ বিক্ষোভ, এটা তার মানে ভাববেন না যে শুধু তাদের দলের লোকজনই করেছে। বললাম না, এই গণতন্ত্রটা অর্থাৎ ক্ষোভ প্রকাশের গণতন্ত্রটা বা দলের ভেতর বিরোধিতার পরিসরটা সব রাজনৈতিক দলের ক্ষেত্রে আছে। তাই বামেদের মধ্যেও আছে, বিজেপিতেও আছে। এবং সত্যি কথা বলতে কি, এই কথাটা যখন বলছি তখন কিন্তু একটা জিনিস ভাল লাগছে, জানেন তো। এতদিন আমাদের গণতন্ত্রের মধ্যেই যে বিভিন্ন দলটলগুলো রয়েছে, বাম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, আইএসএফ টাইএসএফ যা যা আছে আর কি, এবার এর মধ্যে এক এক দলকে এক এক রকমভাবে দেখা হয়। যেরকম বিজেপিকে রেজিমেন্টেড পার্টি বলা হয়, ঠিক একইভাবে বামেদেরও রেজিমেন্টেড পার্টি বলা হয়। এবার সচরাচর কি দেখা যায় যে বামেদের মধ্যে ওই দলে টিকিট কে পেলেন না এই সমস্ত নিয়ে ক্ষোভ বিক্ষোভ খুব একটা বাইরে আসে না, থাকে হয়তো, কিন্তু কখনোই সেটা প্রকাশ্যে আসে না। এই জন্য বামেদের একটু অন্যভাবে সবাই বলতেন যে ওখানে একটা নীতি আদর্শ এই সমস্ত ব্যাপারগুলো আছে আর কি, এগুলো বলা হতো। বামেরা নিজেদের আমরা একটু ওই কৌলিন্য নিয়ে থাকতেন। সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন বামপন্থীরা তাদের বক্তব্যগুলো প্রকাশ করেন, মানে প্রকাশ্যে যে বক্তব্যগুলোকে দেখা যায় আর কি রাস্তার বদলে, সেই বক্তব্যগুলোর মধ্যেও কিন্তু এই ব্যাপারটা একটা আত্মশ্লাঘা আছে, আমাদের একটা নীতি আছে, আমাদের একটা আদর্শ আছে, আমরা একটু আলাদা, আমরা বাঁ দিকে যাই, সবাই ডান দিকে গেলে আমরা বাঁ দিকে যাই, এরকম একটা ব্যাপার তো ছিল। কিন্তু খেয়াল করে দেখুন সেই বামেদের ভেতরেও এবার মানে খোলাখুলিভাবে প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ যা দেখানোর দেখিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর সব চলছে। বিজেপি তারাও মনে করে রেজিমেন্টেড পার্টি, কিন্তু হ্যাঁ তাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা সব যখন ছিলেন সবাই মোটামুটি ৩-৪ মুখে চলতেন আর কি, চারদিকে চারজন, তো সেই জন্য একটু তারা মনে করতেন যে ঠিক আছে ভেতরে একটু ভাগযোগ আছে। কিন্তু এইভাবে ক্ষোভ বিক্ষোভ হয়তো প্রাথমিকভাবে তারা যে অর্ধেক আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন, হয়তো দেখে নিতে চাইছিলেন এতে কি হয় আর কি রিয়াকশানটা, তো তারাও দেখলেন যে দলের মধ্যে বেশ ক্ষোভ বিক্ষোভ হলো আর কি। আর আমরা কি দেখলাম, তার মানে সব দলের মধ্যেই যখন একই রকম এখন ক্ষোভ বিক্ষোভ হয় তাহলে কোনো দলের মধ্যেই কোনো ফারাক নেই, সব দলই মোটামুটি আমাদের কাছে সেম, বুঝলেন তো। বিশ্বে এখন দুটো পার্টি আছে, এক রাজনৈতিক দল
আর 2 আমি আপনি আমাদের মতো সাধারণ মানুষ, এর বাইরে আর কোনো পার্টি নেই, এটা মোটামুটি ধরে নিতে পারে। কিন্তু যাই হোক, এই যারা এই একদিকের আছে, মানে ওরা থাকে ওধারে বলে যে সমস্ত রাজনৈতিক দলের কথা বললাম, তাদের মধ্যে গতকাল থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত যখন আপনাদের সাথে কথা বলছি, সব থেকে বেশি বিক্ষোভের খবর এসছে তৃণমূল কংগ্রেস থেকে। দেখুন, তারাই সব থেকে বেশি আসন পাবে বলে দাবি করে, তারাই ক্ষমতায় রয়েছে, তারাই বিপক্ষ থেকে অনেক এগিয়ে একসঙ্গে সব আসন ঘোষণা করে দিচ্ছে। ক্ষোভটা তাদের ওখানে বেশি হবে, এটাই স্বাভাবিক। দেখুন, সবার আগে তৃণমূলের যে নেতা প্রার্থী হতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছিলেন, তার নাম খগেশ্বর রায়। জলপাইগুড়ির রাজগঞ্জের খগেশ্বর রায় জন্মলগ্ন থেকে তৃণমূলে আছেন। 2009 থেকে উপনির্বাচনের জয় যদি ধরেন, 4বার তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছে। মানে 4 বার যদি কেউ বিধায়ক থেকে যান, একটা ওই বিধায়ক পদের ওপর তার একটা দাবি জন্মে যায় কিনা বলুন তো? সে কবে থেকে শুনেছি যে দীর্ঘদিন বহু বছর ধরে যারা ভাড়াটে ঠাড়াটে থাকেন, তাদের একটা অধিকার জন্মেছে সেইখানে থাকার ওপর। তো সেখানে তিনি 4 বার এরকমভাবে 2009 থেকে এরকম যদি থাকেন বিধায়ক, তার একটা দাবি জন্মে যাবে না? সেই 4 বারের বিধায়ককেই এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। সুতরাং তার তো ওই যে বদলে যাওয়ার সময়টা, এতদিনের বিধায়ক এবারও বিধায়ক প্রার্থী, এরকম হলে তাও একটা রেস থাকে আর কি। তারপর আবার জিতে গেলেন কি না জিতলেন সে তো পরের কথা, কিন্তু সেই মাঝের জায়গাটাতে তিনি আর নেই, ভবিষ্যতে কোনো সম্ভাবনাই নেই। এই যে ধাক্কাটা, এটা মেনে নেওয়া কি সহজ বলুন তো? রাজগঞ্জে শাসক দলের প্রার্থী করা হয়েছে প্রাক্তন অ্যাথলিট স্বপ্না বর্মনকে, আর তারপরে খগেশ্বর বলেছেন তিনি নাকি টাকার কাছে হেরে গেছেন, মানে টাকা দিতে পারেননি বলে তিনি নাকি টিকিট পাননি। আচ্ছা বলুন তো, এটা তো খগেশ্বর রায় দাবি করেছেন। এবার এটার এমনিতে আমাদের টাকার ক্ষমতা নিয়ে কিন্তু কোনোদিনই খুব একটা সংশয় ছিল না, টাকা কিনতে পারে সব কিছু, এটা আমরা জানি। কিন্তু তৃণমূলের টাকাই টিকিটের উৎস কিনা, সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো স্পষ্ট ধারণা নেই বাবা। আমরা সোজাসুজি বলে দিচ্ছি এসব আমরা জানি না, এটা উনি বলছেন বলে আমরা শুনলাম। মানে উনি যদি ঘর পোড়া গরু হন, এক্ষেত্রে আমরা কথাটা শুধু শুনেছি এবং আপনাদের শোনাচ্ছি। বিচার বিবেচনার ভারটা যারা খগেশ্বর রায়ের মতো তৃণমূলের ঘরের লোক, তাদের ওপরেই ছাড়ছি। আর এইটাও ভাবার একটা অপশান রেখে দিচ্ছি যে দেখুন, ধাক্কা খেলে অনেকেরই তো মাথা ঠিক থাকে না, তো এটা সেরকম কি না, নাকি খগেশ্বর রায় একটা বিরাট বড় রহস্যের একটা ইঙ্গিত দিয়ে দিলেন? এটা কিন্তু আবার একটা নতুন দিক হয়ে গেল গোটা এই জল্পনা কল্পনা ক্ষোভ বিক্ষোভের মধ্যে। আজকে আমি টাকার কাছে হেরে গেলাম, টাকার কাছে হেরে গেলাম। 1915 লিটার টাকা এমন দিয়েছে, তৃণমূল দলটা করলো না, সেখানে আমার বিধানসভা তাকে দিয়েছে। আচ্ছা দেখুন, খগেশ্বর রায়ের কথাগুলো যদি আমরা ধরে নিচ্ছি, 4 বছরের বিধায়ক, এতদিন ধরে রাজনীতি করছেন, তাদের চট করে ধাক্কা লাগার কথা না, তাদের একটা স্টেডি ব্যাপার থাকার কথা আর কি। তাহলে এর আগে যে 4 বার খগেশ্বর রায় বিধায়ক হয়েছেন, তার কথাগুলো যদি সত্যি বলে ধরে নিতে হয়, তাহলে 4 বারই কি তিনি টাকা দিয়েই টিকিট পেয়েছিলেন? মানে বলতে পারবো না, আমরা জাস্ট আপনাদের প্রশ্নটা করলাম, কারণ প্রশ্নটা তো তিনিই উস্কে দিয়েছেন, তিনিই তো সম্ভাবনাটা উস্কে দিয়েছেন, তাই বললাম আর কি। একটা কথা কিন্তু অনায়াসে বলতে পারি, খগেশ্বর বর্মন এখন মুখে যাই বলুন না কেন, তার হাত থেকে যে রাজগঞ্জ বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু তিনি সম্ভবত আগেই বুঝতে পেরেছিলেন। এখন যতই, যার জন্য বললাম না, তিনি ওই হঠাৎ ধাক্কা খেয়ে কি বলছেন কিছু খেয়াল নেই, কি বুঝতে পারছেন না, মুখ ফসকে সব বেরিয়ে যাচ্ছে হঠাৎ আচমকা আঘাত পেয়ে, ব্যাপারটা এরকম কিছুতেই মেনে নিতে পারছি না। কেন বলছি দেখুন, আপনাদের একটুখানি পিছনে নিয়ে যাই, আপনাদের মনে করিয়ে দিই। এবং আমার ধারণা যারা না বললেই নয় রোজ আমার সঙ্গে বসেন, আপনাদের সবার মনে আছে, কারণ এখানে আমরা ব্যাপারটা আলোচনা করেছিলাম। আপনাদের মনে আছে না, সে যে রাজগঞ্জ বিধানসভা এলাকায় ওই ঘন ঘন দুর্ঘটনা হচ্ছে বলে বিধায়ক খগেশ্বর রায় কয়েক মাস আগে একটা মহাযজ্ঞ করেছিলেন, তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছিল, আমরাও আলোচনা করেছিলাম। এবং প্রশ্ন উঠেছিল যে শাসক দলের বিধায়ক তিনি ট্রাফিক ব্যবস্থার উন্নতি করার বদলে সব কিছু দই বেড়াতে ছেড়ে দিচ্ছেন কেন? আমাদের ভবিতব্যটা কি শুধু দই বেড়াতেই? রাজনৈতিক নেতারা শুধু ভোট নেওয়ার জন্য আছেন, বাকিটা আর বাস্তব জীবনে কিছু না, ওই তারপর সব ভগবান ভরসা। আমার ধারণা
আসলে কি জানেন, তখন আমরা বুঝতে ভুল করেছিলাম। ওই দুর্ঘটনার যে ঘটনাগুলো বা ভবিষ্যৎ দুর্ঘটনার কথা ভেবেই তো তিনি, মানে যেটা ঘটে গেছে সেটাকে তো কিছু করার নেই, ভবিষ্যতে যাতে দুর্ঘটনা না ঘটে সেই জন্যেই তো তিনি ওই যজ্ঞটজ্ঞ করেছিলেন। সেই দুর্ঘটনাগুলো বা দুর্ঘটনা সেটা সাধারণ মানুষের না, তার সঙ্গেই ঘটতে চলেছে, এটা বোধহয় তিনি বুঝতে পেরেছিলেন। জানেন তো, তৃণমূল তাকে আর প্রার্থী করবে না বুঝেই তাহলে কি ওই দৈবের শরণ নিয়েছিলেন খগেশ্বর রায়, এটা মনে হচ্ছে আজকাল। কারণ যার নিজের আসনই টলমল, তিনি দৈব ছাড়া আর কার শরণাপন্ন হবেন বলুন তো? নেতৃত্ব তার মাথার ওপর থেকে হাত সরিয়ে নিয়েছে, তিনি তো অনাথ, যার কেউ নেই, তার ভগবান আছে। এবং সেটা বুঝেই খগেশ্বর রায় হয়তো বলেছেন যে এবার থেকে তিনিও ওই দলের পাশ থেকে নিজেকে সরিয়ে নেবেন। দেখুন, প্রার্থী তালিকায় নাম না দেখেই খগেশ্বর রায় জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ ছাড়ছেন বলে ঘোষণা করেছেন। অর্থাৎ ওই যে পাশ থেকে সরিয়ে নেবেন সেটা কিন্তু কথার কথা না, তিনি যা তার মনে মুখে কাজেও তাই। এই রকম মানুষজন কিন্তু গণতন্ত্রের জন্য খুব দরকার। মনে এক, মুখে এক, কাজে আর এক, এরকম লোক খুব একটা আমাদের পছন্দ না। খগেশ্বরবাবু তার মানে এটা অন্য ধরনের মানুষ ধরতে পারি। এবং শুধু তিনি নন, তার যারা অনুগামী তারাও সেরকম, তারাও যে যেখানে যে পদে আছেন সব পদ তৎক্ষণাৎ ছেড়ে দিচ্ছেন বলে ঘোষণা করে দিয়েছেন। এবার রাজগঞ্জের সব নেতাই যদি পদ ছেড়ে দেন, সব নেতাই যদি দলের পাশ থেকে সরে যান, তা তৃণমূলের পাশে থাকবেইটা কে আর ভোটটাই বা করবে কে? এটাই ভাবছি আর কি। মানে খগেশ্বর রায় এবং তার অনুগামীরা বলছেন যে ভোটে তারা দলের হয়ে খাটবেন না, আর তারা খাটবেন না বলেই স্বপ্না বড়মনের পক্ষে নাকি রাজগঞ্জে জেতাটা কঠিন হয়ে যাবে। দেখুন, স্বপ্না ভালো অ্যাথলিট ছিলেন, অ্যাথলেটিক্সে ব্যক্তিগত দক্ষতায় নজর কাড়া যায়, কেনও ছিলেন তিনি, পদক টদক অনেক পেয়েছেন। কিন্তু রাজনীতি তো টিম গেম, সেখানে দল বলে একটা ব্যাপার আছে। সেটা প্রাক্তন অ্যাথলিট স্বপ্না, তিনি সম্ভবত এই রাজনীতির ওই দৌড়ে ট্র্যাকে নেমেই বুঝতে পারছেন পদে পদে, তাকে বুঝিয়ে দিচ্ছেন পোর খাওয়া রাজনীতিক খগেশ্বর। আমার প্রতি এরকম অবিচার করলো, তার জন্য জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল সবাই দেখুন, স্বপ্না বর্মন যেদিন তৃণমূলে যোগ দেন তার পরের দিন রাজগঞ্জে খগেশ্বরের বাড়িতে কিন্তু দেখা করতে গেছিলেন। তখন রাজগঞ্জের এই বিধায়ক তিনি কিন্তু আত্মীয়তার কোনো রকম কার্পণ্য করেননি, কারণ তখন হয়তো বুঝতে পারেননি যে তার টিকিটটা আসলে স্বপ্না ওই যেরমভাবে রিলে রেসে হাতে ব্যাটন বদল হয় না, তিনি হয়তো হাতে ব্যাটনটা ধরে রেখেছে, স্বপ্ন যে দৌড়ে তার হাত থেকে ব্যাটন নিয়ে চলে যাবেন এটা হয়তো বুঝতে পারেননি। এবার স্বপ্না তার টিকিটটা তুলে নিয়ে চলে গেছেন, এটা ভেবেই হয়তো স্বপ্নার স্বপ্নে এবার বাদ সাধছেন। সেটা বুঝেই নিজের ক্ষোভ, রাগ, হতাশা সব এভাবে প্রকাশ করে দিচ্ছেন। এবার মুশকিল হচ্ছে শুধু তো এই একটা নয়, এই মুহূর্তে তৃণমূলে আগ্নেয়গিরির জ্বালামুখের সংখ্যা অনেক, দিকে দিকে যেখানে সেখানে অগ্নি উৎপাত শুরু হয়ে যাচ্ছে। খগেশ্বরের থেকেও চড়া সুরে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মালদার হরিশ্চন্দ্রপুরের তাজবুল হোসেন। করারই কথা, কারণ খগেশ্বর তো তবু বিধায়ক ছিলেন, তাজবুল হোসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন। সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী তাজবুলও এবার টিকিট পাননি। এবার তাজবুলের অনুগামীরাও বলছেন যিনি হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের টিকিট পেয়েছেন তিনি নাকি মোটা টাকার বিনিময়ে টিকিট পেয়েছেন। এই দেখুন, এর তো দুটো জেলায় দুরকমভাবে দুরকম বক্তব্য সামনে চলে এলো। খগেশ্বর রায় বা তাজমুল হোসেনরা যা রটাচ্ছেন সেটা বাস্তবে ঘটেছে কিনা আবার বলছি আমরা জানি না, জানার কোনো উপায়ও নেই। শুধু ভাবছি কোনো অভিযোগ যদি একবার ওঠে তাহলে তো একরকম, কিন্তু যদি বারবার একই অভিযোগ শোনা যায়, দুটো আলাদা আলাদা বিধানসভা কেন্দ্র থেকে যদি শোনা যায়, তাহলে কথাগুলোকে কি ওই একই রকম গুরুত্বহীন বলে ভাবা যায় বলুন তো? এবং সবথেকে বড় কথা, যারা বলছেন তারা সবাই শাসক দলের লোক। ঘটনা হচ্ছে যে খগেশ্বর রায় বা তাজমুল হোসেনদের অভিযোগগুলোকে তৃণমূল গুরুত্ব না দিলেও বিরোধীরা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, সেটাই তো স্বাভাবিক। কারণ তারা হয়তো ভাবছে যে ধুনোর গন্ধ দিলে আরও কয়েকজন জুটে যেতে পারে, তাহলে বেশ একটা কোরাসে বিষয়টা
শোনা যাবে, সুরটা বেশ কাওয়ালির মতো শোনা যাবে, আর তাহলে এই তৃণমূলের অস্বস্তিটা আরও খানিকটা বেড়ে যাবে। হঠাৎ করে এসে টিকিট পেয়ে যাবে, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। এই যে আইপ্যাকের এতগুলো নির্দেশ, সমস্ত প্রোগ্রামগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি, তা সত্ত্বেও আমাদেরকে টিকিট করল না। যারা পার্টির জানে না তাকে টিকিটটা দেওয়া হয়। দল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। 2021 সালে যাকে আমি 77,000-এর অধিক ভোটে হারিয়েছিলাম, সেই লোকটা হঠাৎ করে এসে বিজেপি থেকে এসে হঠাৎ করে রাতে রাত টিকিট পেয়ে যায়, এটা মানুষই রায় দেবে। আইপ্যাক প্রত্যেকজনের কাছে টাকা পৌঁছাচ্ছে। আইপ্যাকটা হচ্ছে আপনার এজেন্সি, এই এজেন্সিকে দিয়ে টাকা তুলানো হচ্ছে। বছরের প্যাকেজ থাকে 10 লাখ টাকা। কি করেছে, বলেছে তুমি একদিনের জন্য 10 লাখ টাকা দাও, আমার নামটা গুঁজে দাও। তো এটা টাকার বিনিময়ে টিকিট হয়েছে, হয়নি। দেখলেন তো, ফেলো করি বাঁকো তেল বলে একটা কথা আছে, কিন্তু কথাটা রাজনীতিতেও যে খাটে সেটা তো এদের বক্তব্যগুলো শুনলেই আপনাদের মনে হবে। অবশ্য নতুন কিছু ব্যাপারটা নয়, জানেন তো, মানে টাকা দিয়ে, ওই বললাম না, টাকা দিয়ে সব কেনা যায়। টাকা দিয়ে ঘোড়া কেনা বেচার অভিযোগটা নতুন নয় তো রাজনীতিতে। বিপক্ষ দলের বিধায়ক বা সাংসদদের টাকা দিয়ে নিজের দিকে টানার অভিযোগটা বা চেষ্টাটা, এটা তো রাজনীতিতে বস্তা পচা একটা ব্যাপার। বিধায়ক বা সাংসদ বিক্রি হয়ে যেতে পারেন এই আশঙ্কায় বহু দলকে তাদের নেতাদের অন্য রাজ্যে নিয়ে গিয়ে হোটেল বা রিসর্টে রাখার বহু দৃষ্টান্ত আপনারা দেখেছেন। এরকম বহু ঘটনা দেশের সংসদীয় রাজনীতিতে আছে। ওই কয়েকদিন আগেই তো আপনাদের মনে আছে না, ওই রাজ্যসভার ভোটে যাতে ক্রস ভোটিং না হয় সেজন্য হরিয়ানার কংগ্রেস বিধায়কদের হিমাচল প্রদেশে নিয়ে গিয়ে রাখা হয়েছিল, আর ওড়িশার কংগ্রেস বিধায়কদের কর্ণাটকে নিয়ে গিয়ে রাখা হয়েছিল। ভাবুন, আজকের দিনে যেখানে গোটা দুনিয়াটা হাতের মুঠোর মধ্যে চলে এসছে, যখন তখন সেখান থেকে যাত্রার সঙ্গে যোগাযোগ করে ফেলা হয়, সেখানে শুধু একটা রাজ্য থেকে অন্য রাজ্য নিয়ে গিয়ে এইভাবে ক্রস ভোটিং ঠেকানো সম্ভব নাকি? যথারীতি ক্রস ভোটিং ঠেকানো যায়নি। সুতরাং বুঝতে হবে, রাজনীতিতে সত্যিই যদি টাকার জোর থাকে তাহলে সেটা নীতি, আদর্শ, এই সমস্ত যা শোনা যায় আর কি, গাল ভরা অনেক কথা, সব দলের ক্ষেত্রে সেসবের থেকে অনেক বেশি শক্তিশালী। এইসব আদর্শমালা আসলে ওই দুটো তো পার্টি, বললাম, একদিকে রাজনৈতিক নেতারা, আরেকদিকে আপনি আমি আমরা। এবার এই সমস্ত আদর্শমালা আসলে আমাদের জন্য, এটা এই বাউন্ডারি পেরিয়ে ওপাশে যায় না। রাজনীতিতে আদর্শ একটাই, ক্ষমতা, পাওয়ার। পাওয়ার কথাটা একটু বাংলায় দিলে কীরকম শোনায় না? পাওয়ার জন্য এরকম একটা ব্যাপার আসে না? এইটাই হচ্ছে আসলে ভাবে দুটো যে বাংলা ইংরেজি কীভাবে মিশে যায় না, এই রাজনীতিতে এলে বোঝা যায়। সব তেলে জলে মিশ খেয়ে যায়, ওই জন্য এই দল থেকে এসে কি দিব্যি কি সুন্দর মিলে যায়। বাংলা ইংরেজি মিলবে না, হয় নাকি? তো সেই পাওয়ার চলে গেলেই, মানে পাওয়ার সম্ভাবনাটা চলে গেলেই, তাহলে বহু বর্ষিয়ান মানুষ বিচলিত হয়ে পড়ে, রাজনীতির উপর এইরকমই বীতশ্রদ্ধ হয়ে যান। এতটা বীতশ্রদ্ধ হয়ে যান যে সন্ন্যাস ঘোষণা করেন। দেখুন, আমাদের বিভিন্ন যে বর্ণাশ্রমগুলো ছিল আর কি, তাতে সন্ন্যাস আলটিমেটলি ছিল আর কি। সেই জায়গাটায় ওই গার্হস্থ, বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। কিন্তু এর রাজনীতিক হলে মাঝখানে বিধায়ক ঠিধায়ক একটা এরকম কিছু থাকে আর কি। ওই গার্হস্থ পরে আর কি কোথাও একটা থাকে আর কি। মানবপ্রস্থর জায়গায় ওরা সেটাকে ধরে নেন ওই বিধানসভা প্রস্থ, এরকম আর কি। তারপরে সেখান থেকে সন্ন্যাসটা যাওয়ার কথা। এবার এই সন্ন্যাসটা কেউ স্বেচ্ছায় যান খুব কম, আর বাকিরা সন্ন্যাসে ধাক্কায় যান। এই হুগলির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, তিনি যে আর বিধায়ক হবেন না সেটা বুঝেই ঘোষণা করে দিয়েছেন যে তিনি রাজনীতির থেকে সন্ন্যাস নিচ্ছেন। এবার দেখুন, অসিত মজুমদারের মতো এরকম নির্মোহ হয়ে উঠতে পারেননি মনিরুল ইসলাম। ফারাক্কার তৃণমূল বিধায়ক ছিলেন মনিরুল, তাকেও টিকিট দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মনিরুল তারপরেই বলেছেন তিনি নির্দল হয়ে দাঁড়াবেন, এবং শুধু দাঁড়াবেন না, ফারাক্কায় তৃণমূলকে হারাবেন। ভাবুন তো কি সর্বনেশে কাণ্ড। ফারাক্কায় ব্যারেজ থেকে জল ছাড়া হলে বাংলাদেশ ডুবে যায় বলে আমরা অভিযোগ শুনেছি। বাংলাদেশ বারবার সেই অভিযোগটা করে, কিন্তু তা বলে মনিরুল তিনি অভিযোগ করছেন বা তিনি বলে দিচ্ছেন যে তিনি দল ছাড়লে তৃণমূল ডুবে যাবে।
এতটা ভাবা কি ঠিক হবে? মানে যারা বাড়াবাড়ি হয়ে যাবে বলে ভাবছেন তাদের মনে রাখা উচিত তৃণমূলের যেটা বড় শক্তি, সেই শক্তিশালী জায়গাটাই দুর্বল করে দেওয়ার কথা বলছেন মনিরুল। তিনি কিন্তু ওই সংখ্যালঘু ভোটের প্রতীক, এবং সবথেকে বড় কথা ওই সংখ্যালঘু ভোটটা একজোট রাখাটাই এবার তৃণমূলের কাছে কিন্তু অন্যতম চ্যালেঞ্জ। কারণ সবাই সেই যার যেটা ভালো আর কি, দেখুন হিংসে তো সবাই করে, ওর বাড়িতে ওটা ভালো, ওর মুখটা ভালো, তার তো মুখটা ভালো। ছোটোবেলা থেকে শোনেননি, আমরা শুনে শুনে বড় হয়েছি, দেখেছিস ওর ছেলেটা কত ভালো পড়াশোনা, কতটা পড়াশুনো করে, একটু ওর মতো হতে পারলি না, ওর মতো নম্বর পেতে পারলি না, মানে ওর যেটা আছে সেটা আপনার হতে হবে, এটা তো সবাই জানে। তো যেটা ভালো, যেটা বেশি, সেটাকেই তো লোকে চাইবে। এবার তৃণমূলের সংখ্যালঘু ভোটটা বেশি, একজোট একটা ভোট ব্যাংক, তো সবাই সেই ভোট ব্যাংকের দিকে নজর দেবে, এটাই তো স্বাভাবিক। নজর দিলে কিন্তু খুব খারাপ, জানেন তো, আমাদের বাঙালিরা খুব বিশ্বাস করি আমরা এসব, তাই না? নজর টজর দেওয়া, ওই যে ছোটোবেলা থেকে টিকা টিকা দেওয়া হয়, কালো টিকা, কাজলের টিকা, তো এইগুলো সবই তো ওই নিজেদের অক্ষুণ্ণ রাখতে, নিজের ভালোটাকে অক্ষুণ্ণ রাখতে। এবার সেই জায়গাতেই মনিরুল বলে দিয়েছেন ধাক্কা দেবেন, ফলে বিপদটা যথেষ্ট। কিন্তু দেখুন আরও একটা জিনিস আছে, এটা দেখছিলাম আর খুব আশ্চর্য হচ্ছিলাম। এই যে এসআইআরটা যবে থেকে শুরু হয়েছিল না, আপনাদের মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই প্রতিবাদের স্লোগান তুলেছিলেন, প্রতিবাদের ঝড় তুলেছিলেন, আর সেটাকে সব থেকে উচ্চগ্রামে নিয়ে গেছিলেন এই মনিরুল। এসআইআরের নামে সংখ্যালঘু ভোটারদের হেনস্থা করা হচ্ছে, বেছে বেছে সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগে আপনাদের মনে আছে ফারাক্কার বিডিও অফিসে বিক্ষোভ করেছিলেন, হামলা হয়েছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন মনিরুল। এবং সব থেকে বড় কথা, প্রশাসনিক দফতরে হামলার দায় মনিরুল কিন্তু অস্বাভাবিকভাবেই, মানে অস্বাভাবিক এই জন্য বলছি, সচরাচর রাজনৈতিক নেতারা যেটা করেন সেটা নিয়ে সমালোচনা হলে আগেই সেটা অস্বীকার করে দেন। এই যে দেখছেন না, এই যে এত চাকরি চুরি টুরি নিয়ে এত কিছু হলো, কোনো নেতাকে বলতে শুনেছেন যে হ্যাঁ হয়েছে, ঘটেছে ব্যাপারটা? তৃণমূলের যে কোনো নেতাকে দেখুন, কেউ বলবেন যে এই 26,000-এর চাকরি চলে গেছে, নেতা মন্ত্রীরা জেলে চলে গেছেন, একজনও বলবেন না যে চাকরি চুরির কোনো ঘটনা ঘটেছে। এটাই হচ্ছে মজা। মমতা বন্দ্যোপাধ্যায় তো পুরোটাই চক্রান্ত বলে দিয়েছেন। সুতরাং গোটা ব্যাপারটাই যদি চক্রান্ত, মিথ্যে থেকে শুরু হয়, তাহলে আসলে নেই। এটাই তো ট্রেন্ড, এটাই নিয়ম আর কি, এটা আমরা ধরে নিয়েছি। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, তো সেই পথটাই যে আমাদের পথ, সবার পথ, সেটাই তো স্বাভাবিক। সুতরাং এটাই তো স্বাভাবিক ছিল যে মনিরুলকে যখন চেপে ধরা হবে উনি বলবেন কই আমি করিনি তো, ওই যে ছবিটা দেখছেন ওটা ওই এআই দিয়ে বানানো, মিটে যেত। কে চেক করে দেখছে ওটা ঠিক না এআই দিয়ে বানানো? পুলিশ তো করবে না। তিনি কি করেছিলেন? বুক চওড়া করে দায় স্বীকার করে নিয়েছিলেন। হয়তো ভেবেছিলেন যে বিধানসভা ভোটের টিকিট, তার এই যে সৎসাহস, তার যেই মানে বিদ্রোহ, একটা প্রতিবাদী চেহারা, এবং মানে যেটা তার দলনেত্রী যে প্রতিবাদটা করতে চাইছেন সেটাকে চরম জায়গায় নিয়ে যাওয়ার এই যে মরণপণ প্রচেষ্টা, এতেই পাকা হয়ে যাবে। এরকম দল অন্তঃপ্রাণ, এইভাবে নেত্রী অন্তঃপ্রাণ তো খুব বেশি দেখা যায় না। তিনি তো তার নির্দেশই পালন করতে গেছেন, এরকম এটা ভেবেছিলেন হয়তো। সে আশা তো জলে ডুবে গেছে। একই আশা তো অসিত মজুমদারেরও ছিল। দেখছিলাম জানেন তো, মানে জবের থেকে এই এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল টিছিল হয়েছে। এই চুঁচুড়ার তৃণমূল বিধায়ক এসআইআরের শুনানি পর্বে সব থেকে বেশি সরব ছিলেন। শুনানি কেন্দ্রে গিয়ে বিএলওদের ধমক চমক দেওয়াটা প্রায় রুটিন করে ফেলেছিলেন, রেগুলার। আপনারা দেখতেন। এমনিতেও তার কিন্তু এই একটু প্রতিবাদী একটা চরিত্র আছে। অথচ দেখুন, যে দলনেত্রীর প্রতিবাদী চরিত্রের জন্যই তিনি এত জনপ্রিয়, সেই দলে তিনি প্রতিবাদ করাটাকেই যে তার একটা ক্যারেক্টার বানিয়ে নিয়েছেন, সেটাই কোথাও গিয়ে মূল্য পেল না, জানেন তো। এই যে এসআইআর পর্বে এই যে দুই বিধায়ক, মানে যেটা সব থেকে ইন্টারেস্টিং, তার মানে এসআইআর পর্বে যে দুই বিধায়ক যাদের পারফরমেন্স সব থেকে বেশি নজর কাড়া ছিল, সব থেকে উচ্চকিতভাবে যারা এসআইআরের বিরোধিতাটা করেছিলেন, শেষ পর্যন্ত কি দেখা গেল? তারাই টিকিট পেলেন না। মনিরুল ইসলাম আর অসিত মজুমদার দুজনেই টিকিট পেলেন না। এদের টিকিট না দিয়ে তৃণমূল কি প্রমাণ করলো? তারা কি বোঝালো
যে মুখে প্রতিবাদের কথা বললেও কাজে মানে প্রশাসনিকভাবে এসআইআরের সমর্থনের যে কৌশলটা রাজ্য নিয়েছিল সেই কৌশলটা এরা ধরতে পারেননি, মানে দলের পার্টি লাইনটা পুরোপুরি বুঝে উঠতে পারেননি। ভাবুন তো, এতদিন রাজনীতি করেও রাজনীতির পেঁচঘোষ যদি বুঝতেই না পারলেন তাহলে বুড়ো হয়ে লাভ কী হলো? আর তার থেকেও বড় কথা, এটা কিন্তু আপনার আমার জন্য একটা বড় সান্ত্বনা। যারা রাজনীতি করেন, এতদিন ধরে করেন, করেও রাজনীতির পেঁচঘোষ ধরতে পারেন না, আপনি আমি ধরতে পারবো? এই চেষ্টা করাটাই বৃথা চেষ্টা। তার থেকে চুপচাপ বসে গ্যালারিতে বসে খেলা দেখুন, কারণ এবারও তো ওই শুনছেন চারপাশ থেকে শোনা যাচ্ছে খেলা হবে। হিয়ারিং বন্ধ করবেন? হ্যাঁ, বন্ধ করতে চাই। বন্ধ করতে চান? হিয়ারিং বন্ধ রাখুন আপাতত। যে বিএলএ পুরা থাকবে এখানে, তবে হিয়ারিং হবে, না হলে হিয়ারিং বন্ধ থাকবে। বন্ধ রাখুন। কখনো শুনানি কেন্দ্রে গিয়ে তো কখনো বিডিও অফিসে গিয়ে এসআইআরটা প্রায় বন্ধই করে দিচ্ছিলেন। দল চুঁচুড়া 3 বারের তৃণমূল বিধায়কের টিকিট পাওয়ার রাস্তাটাই বন্ধ করে দিল। অভিষেক এবং দিদি মনে করেছে আমার চাইতে দেবাংশু বেটার হবে। ওকে, থ্যাঙ্কস, ধন্যবাদ জানালাম দলকে। কেন অসিত মজুমদার টিকিট পেলেন না? কখনো সাংসদের সঙ্গে বিতর্ক, তো কখনো দলের নেতাদের সঙ্গে বাক বিতণ্ডা। তার জেরেই কি নাম বাদ? অসিত অবশ্য বলছেন তার কেরিয়ারে রাজনীতিটাই বাদ। না, রাজনীতি আর করবো না, রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল যদি কাজ করতে বলে তাহলে? দল কাজ করতে বললে কোলাকুলি করতে হবে নাকি? ঠিকা চাকর নাকি? দল এসআইআর পথে নামতে বলেছিল, ধরে আনতে বলায় অনেকে বেঁধে এনেছিলেন। অসিত মজুমদারের মতো এসআইআর নিয়ে পথে নেমেছিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামও। পথের বদলে তিনি আবার পৌঁছে গিয়েছিলেন ফরাক্কার বিডিও অফিসে, যার জেরে কমিশন এফআইআর পর্যন্ত করতে বলেছিল। আমি ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে নিজে আজকে বলির পাঠা হলাম। মনিরুলরা বলছেন বলি হয়েছেন। এটাই কি এসআইআর যুদ্ধে কোল্যাটারাল ড্যামেজ? প্রশ্নটা উঠছে কারণ 4 মাস ধরে এসআইআর ইস্যুতে পথে নেমেছিল তৃণমূল। ধর্ণা অবস্থান থেকে সুপ্রিম কোর্ট পৌঁছে গিয়েছিলেন খোদ তৃণমূল নেত্রী। অথচ দলের দেখানো পথে হেঁটেই পা হরকালো মনিরুলদের। পা তো হরকালো, কিন্তু হরকে যাওয়ারা পথে শামুক হবেন না তো? আশঙ্কা বিবেচনাধীনই বটে। এখনই আপনাকে বলছি না, তবে আমি ফারাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। দেখতে পাবেন গণহারে পদাধিকারী যারা আছে, গণহারে ইস্তফা দিবে। বেঞ্চ থেকেও লড়াই হবে আর ফারাক্কা থেকেও লড়াই হবে, দু জায়গাতেই খেলা হবে। দেখলেন তো খেলাটা কখন যে কীভাবে ঘুরে যায় কিচ্ছু বলা যায় না। একটা শুধু জিনিস ভাবছিলাম, ওই দলনেত্রী তিনি ওই যেদিন সওয়াল করতে গেছিলেন সুপ্রিম কোর্টে, সেদিনেই কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন তিনি আসলে আইনের পথে চলতে চাইছেন এবং গোটা রাজ্যের সামনে এটাই তুলে ধরার চেষ্টা করছেন যে তিনি আইনের পথেই চলেন। অর্থাৎ একটা সুস্থ প্রশাসনের বার্তা দেওয়াটাই এবার এই ভোটের জন্য তৃণমূলের বার্তা হতে চলেছে। ওই স্টেটমেন্ট বলে না, সেরকম আর কি। তারা তো মানে এই মনিরুল বা আমাদের অসিতবাবু, এরা তো আবার আইনের উল্টো পথে চলে এসেছিলেন। ফলে তাদের বলি দিয়ে দলকে বুঝিয়ে দিল যে দল বিরোধী কোনো কাজকর্ম করেছেন এরকম না, আসলে তারা আইন বিরোধী কাজকর্ম করেছেন। যারা আইন বিরোধী কাজকর্ম করবেন তাদের কখনো তারা রেয়াত করবেন না। দেখুন তৃণমূল নেত্রী একবার বলেছিলেন, জানেন তো, আমাদের মনে আছে, একটা সবাই দাঁড়িয়ে বলেছিলেন ওই একটা কাক বেড়ে ঝুলিয়ে দিলে বাকি সব কাকেরা তারা কিন্তু সতর্ক হয়ে যাবে, বুঝে যাবে। তাহলে এদের বলি দিয়ে তৃণমূল কি আসলে দলের ভেতরে সবাইকে, মানে যারা আইনের উল্টো পথে চলতে বিশ্বাস করেন, তাদের বার্তা দিল না? আর একই সঙ্গে আপনার আমার মতো যারা লাইনের এপারে থাকি আর কি, আমাদেরও কি বার্তা দিয়ে দিল যে আসলে সুস্থ প্রশাসনটাই এইবারের ভোটের প্রতিশ্রুতি তৃণমূলের তরফ থেকে। দেখো ভোট আসছে না, চাইলে প্রতিশ্রুতিগুলো তো আসবেই। এবার বার্তাগুলো যত, ছোটোবেলা মনে আছে আপনারা যখন সেই পরীক্ষা দিতে যেতাম, পই পই করে স্যারেরা কি বলতেন, যাই লেখো সঙ্গে একটা উদাহরণ দিয়ে আসবে, উদাহরণটা না দিলে কিন্তু নম্বর পাবে না। হ্যাঁ, দলনেত্রী হয়তো সেটাই বলেছেন, বুঝেছেন যে এই ঠিক আছে, লোকজনকে হয়তো আমরা আইনের পথে চলার বার্তাটা দিলাম, কিন্তু যারা আইনের উল্টো পথে চলেন তাদের যে আমরা রেয়াত করব না, এটা উদাহরণ সমেত যদি একবার লিখে দেওয়া যায়, মানে দেখিয়ে দেওয়া যায়, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে।
তাই জন্যই এটা হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে অনভ্যাসের ফোঁটা কপালে তো চচ্চর করে। এক সময়ের সম্পদ তারা তাদের এইভাবে যদি ওরা থেকে ওপারে করে দেওয়া হয়, লাইনের পাড়ে ঠেলে আপনার আমার মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয়, তাহলে এবারের ভোটে কিন্তু তারা ওই এক সময়ের সম্পদরা বিপদের কারণ হয়ে যেতে পারে। এরকম বিক্ষুব্ধ সংখ্যালঘু নেতাদের বিদ্রোহটা কি তৃণমূল পাত্তা দিচ্ছে না, নাকি আসলে এত বেশি দলের ভেতর এত মুক্তমনা দল, এত গণতান্ত্রিক দল যে যখন তখন যে কেউ এরকম বিদ্রোহ করে ফেলতে পারেন এবং বিভিন্ন বিভিন্ন রূপে বিদ্রোহ নিয়মিত দেখা যায়। কখনোই বললাম আদি নব্য, কখনো এই পন্থী ওই পন্থী। তো এই সমস্ত সামলাতে এই বিভিন্ন নেতাদের বিদ্রোহটা কি তৃণমূলের গা সওয়া হয়ে উঠেছে। কিন্তু সংখ্যালঘু নেতাদের বিদ্রোহটা, মনিরুল যে জেলার নেতা সেই জেলারই আরেক নেতা নেতৃত্বের ওপর ক্ষোভের কারণে তৃণমূল ছেড়েছেন। এটা কিন্তু মাস 3 হয়ে গেছে, এগুলো মনে রাখা ভালো। ভরতপুরের হুমায়ুন কবির তিনি তো নিজের দল টল করে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন আজ। তার দল আম জনতা উন্নয়ন পার্টি ভোটে 182টা আসনে লড়বে বলে জানিয়ে দিয়েছে, মানে হুমায়ুন জানিয়েছেন আর কি। মানে পার্টি মানে তিনি এবং কয়েকজন। তো তিনি নিজে রেজিনগর আর নওদা থেকে প্রার্থী হচ্ছেন, মানে শুভেন্দু অধিকারীর পর তিনিই হলেন দ্বিতীয় নেতা এবারের ভোটে যিনি এবারের বিধানসভা ভোটে দুটো আসনে প্রার্থী হচ্ছেন। মানে সবাই তো একটা স্টাইল স্টেটমেন্ট দেন না, এবারে থিম দুটো আসন কিনা আমি জানি না, কিন্তু সেটা যদি হয় তাহলে বাংলার ভোটে এই দুটো আসনে দাঁড়ানোটা কিন্তু একটা স্টাইল হয়ে যাবে। এরপর ভবিষ্যতে নিশ্চয়ই এটা খুব প্রচলিত হবে, জনপ্রিয় হবে, সবাই দুটো করে আসনে দাঁড়াবেন, খরচও কমবে, প্রার্থী পিছু ওই শুনলেন তো। যাই হোক, প্রচারের খরচ সবই একজনের ওপর দিয়ে চলে যাবে, এইভাবে ব্যাপারটা হতে পারে আর কি। মুশকিল হচ্ছে, প্রশ্ন একটাই, এইভাবে হুমায়ুন কবির কি নিজেকে আপাতত বিরোধী দল নেতা স্তরে নিয়ে গেলেন, তারপর তিনি আরেকটু ওপরে যাবেন বলে ঠিক করবেন? একটা লেভেলে গিয়ে তারপর তো পরের লেভেলটা অবধি উঠতে হয় না? সেটা যাক, সে তো পরবর্তী ক্ষেত্রে আমরা বুঝতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তালিকাটা কি এখানেই থেমে যাবে, নাকি এই তালিকায় তৃতীয় নাম হিসেবে শওকত মোল্লার নামটা জুড়ে যাবে? ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন শওকত, এবার তাকে ভাঙড় থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। দরকার ছিল, কারণ ওই আইএসএফ তার হয়ে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী ভাঙড়টা জিতে নিয়েছিলেন। একে সংখ্যালঘু মুখ, তার ওপর যেখানে বাম কংগ্রেস সবাই শূন্য হয়ে গেছে, সেখানে নওশাদ জিতে বসেছিলেন, তাকে তো এবার হারাতে হয়, এটা তো মর্যাদার প্রশ্ন। সুতরাং সেই গুরুদায়িত্ব শওকতের কাঁধে দেওয়া হয়েছে, কারণ সাম্প্রতিককালে ভাঙড় সামলানোর দায়িত্বটা তার কাঁধেই ছিল। এতদিন তিনি সামলে দিয়েছেন বলেছেন, এবার সেই সামলানোর সর্বশেষ পরীক্ষাটা সেটা তো তাকেই দিতে হবে। একই সঙ্গে দেখুন, আরাবুল ইসলাম আর কাইজার হোসেনের মতো বিক্ষুব্ধ তৃণমূলীদের তাদের তো আটকাতে হবে, তাই না? এক তো আরাবুল ইসলাম তিনি সরাসরি ওই আইএসএফে গিয়ে যোগ দিয়ে দিয়েছেন, আর কাইজার তিনি তো বিক্ষুব্ধ, তিনি নিশ্চয়ই কিছু না কিছু করবেন, যেটাকে রাজনীতির পরিভাষায় অনেক সময় স্যাবোটেজ বলে নাম দেওয়া হয়। তো এগুলো যাই হোক আর কি, এগুলো আসলে বিরোধিতা, এগুলো সমস্যায় ফেলে দলকে। সেই পুরো সমস্যাগুলো সমাধানের দায়িত্ব বা দায় পুরোটাই এখন শওকত মোল্লার। এবার দেখুন, এমনিতে শওকত মোল্লা একটু চ্যালেঞ্জের, তার জীবনটা অ্যাডভেঞ্চার প্রিয়, তার জীবনটা চ্যালেঞ্জের ছড়াছড়ি, কিন্তু এইবারের সমস্যাটা তার জন্য একটু অন্যরকম। তিনি ক্যানিং পূর্ব থেকে সরে এবার ভাঙড়ে দাঁড়াচ্ছেন। সেখানকার যারা তৃণমূল কর্মী তাদের একাংশ তো আবার তাকে ঘিরে ধরেছিলেন। সেই অনুগামীদের দাবি ক্যানিং পূর্বেই দাঁড়াতে হবে শওকতকে, কিন্তু সেটা কী করে সম্ভব? ভেবেচিন্তেই নিশ্চয়ই ক্যানিং পূর্ব থেকে সরিয়ে ভাঙড়ে শওকতকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। হয়তো হচ্ছে শওকত তিনি জাস্ট বলে দেওয়াটাই যথেষ্ট, যাকেই দাঁড় করানো হবে শওকতের কারিশমা এমন, তিনি নিশ্চয়ই জিতিয়ে দেবেন। মুশকিল হচ্ছে, দলীয় নেতৃত্বের ভাবনা চিন্তা একরকম, আর ওখানকার অনুগামীদের মানে শওকত অনুগামীদের তাদের ভাবনা চিন্তা অন্যরকম হলে তো মুশকিল হচ্ছে। দু জায়গার থেকে যে পরিমাণ টানাপোড়েন হচ্ছে
তার মধ্যে কোথাও গিয়ে যেন শওকতের কথাতেও ওই ক্যানিং পূর্ব একটা টান লক্ষ্য করা যাচ্ছে। এতদিনের বিধায়ক ছিলেন তো ন্যাচারালি একটু টান থাকতেই পারে, কিন্তু দেখুন এটার মানে তো এই না যে তিনিও দুটো আসনেই মানে শুভেন্দু হুমায়ুনের মতো দুটো আসনে লড়তে চান, বলেননি তিনি কি। কিন্তু আজ শওকতকে ডেকে পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী কথা হলো? শওকত সেটা ফাঁস করেননি। হতে পারে ভাগরের রণকৌশল ঠিক হয়েছে, আবার হতে পারে শওকত অনুগামীরা ক্যানিং পূর্বে যাকে প্রার্থী করা হয়েছে সেই বাহারুল ইসলামকে যাতে সর্বাত্মক সমর্থন করেন, জিতিয়ে দেন, সেই বিষয়ে শওকতের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। যাই হোক না কেন, প্রার্থী ঘোষণার পর শওকতই হলেন সেই নেতা যাকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তলব পেয়ে তড়িঘড়ি ছুটে আসতে হলো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কেন ডেকেছেন মুখে সেটা স্পষ্ট না করে ভবিষ্যতে অনেক আলাপ আলোচনার সম্ভাবনা সেটা কিন্তু জিয়ে রাখলেন শওকত মোল্লা। আর আমাদের মনে পড়ে গেল যখন ওই শুভেন্দু দুটো আসনে দাঁড়িয়েছিলেন তখন তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল যে একটা আসনে তিনি নিশ্চিত হতে পারছেন না, তো ওই বাবারিপুরটা নিয়ে সংশয় রয়েছে, সেই জন্যেই তিনি নন্দীগ্রামটা ধরে রেখেছেন। এবার শওকত এরকম কিছু ভাবছেন কি না সেটা সত্যি কথা আমরা জানি না। ভাঙড় জিতবো, ভাঙড়ের মানুষের আশীর্বাদ থাকলে ভাঙড় জিতবো, এটাই এখন আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, দাদা আমি ভাঙড়েই কন্টেস্ট করবো, এই ভাঙড়ে আজকে সবসময় চ্যালেঞ্জটাকে আমি গ্রহণ করতে ভালোবাসি। শওকত মোল্লা যদি ভাঙড়ে এসে বহিরাগত না হয় তাহলে বাহারুল কিভাবে বহিরাগত হচ্ছে? যখন ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে শওকত মোল্লা দেখছে ভাঙড়ে হার নিশ্চিত জেনে অফিসে বসে কান্নাকাটি করছে আর দলের লোকেদের বলে দিয়েছে তোরা বিক্ষোভ কর। দেখুন অলরেডি আরাবুলকে সাসপেন্ড করা হয়েছে, টাইজারও দলের মধ্যে নেই, ফলে এদের নিয়ে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না। শওকত তো বিজেপির সাথে যোগাযোগ রেখে দিয়েছিল, ও তো এমনি হেরে গেলেও বিজেপিতে চলে যাবে যদি সরকার চেঞ্জ হয়, এটা তো আমার কাছেও খবর আছে। চাইতে বড় এই মুহূর্তে নটোরিয়াস ক্রিমিনাল যাকে বলা হয় তার নাম হচ্ছে নওশাদ। নটোরিয়াস ক্রিমিনাল আমি না, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে শওকত মোল্লা সাহেবকে। তো এই যে এরকম এত রকম সমীকরণ সামলাতে হচ্ছে, এদিকে তৃণমূল নেতৃত্বের বিন্দুমাত্র কোনো অসুবিধা হচ্ছে? এই রকম পিচে ব্যাট করতে পাঠালে ব্যাটসম্যানদের কি কোনো সমস্যা হয়? জানা অঙ্ক যদি বারবার কষতে দেওয়া হয় তাহলে কি কোনো সমস্যা হয়? মানে এগুলো আমাদের প্রশ্ন আর কি, জানতে ইচ্ছে করে। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেরকমই এই গোষ্ঠীদ্বন্দ্ব বিষয়টাই যাদের দলের গঠনতন্ত্রের সঙ্গে একদম জড়িয়ে রয়েছে, ভোট থাকুক বা না থাকুক সারা বছর যে দলটাকে দলীয় দ্বন্দ্ব সামলাতে হয় তাদের কাছে এই পরিস্থিতি তো নতুন নয়। তাহলে এটা কি কোনো সমস্যা বলে মনে হচ্ছে? কিন্তু যারা এখনও সংগঠনটা সব জায়গায় সমানভাবে গড়েই তুলতে পারেননি বলে শোনা যায়, তাদের নেতৃত্বে যারা রয়েছেন সেই নেতারাই কানাঘুষোয় স্বীকার করেন যে সেই 2019-এ 18টা আসন জেতার পর থেকে আজ পর্যন্ত তাদের সংগঠনটা কিন্তু এখনও মনোমতো হয়নি, বুথ সংগঠন বিশেষ করে। সেই বিজেপির পক্ষে প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ বিক্ষোভ সামাল দেওয়াটা কতটা সহজ বা আদৌ সহজ কি? ওই যে বলছিলাম, এবার কিন্তু সবার মধ্যে এক গুণাবলী, এক বৈশিষ্ট্য, কি করে যে এক দল থেকে আরেক দলকে ফারাক করবেন আমরা জানি না। হ্যাঁ, মিলেমিশে সব প্রার্থী দিলে ঝামেলা চুকে যেত, জানেন তো। ওই কোনখানে কোন কাকে কোন চিহ্নে ভোট দেবো এত ঝামেলাই থাকতো না। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর যেরকম জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে, ঠিক অতটা না হলেও বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘিরেও যে বিক্ষোভ একদম হচ্ছে না তা তো নয়। আলিপুর আর মহিষাদল, আলিপুরদুয়ার আর মহিষাদল, সেখানে বিজেপি যাকে প্রার্থী করেছে দলের কর্মীদের একাংশ সরাসরি তাদের বিরোধিতা করেছে। শোনা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরকে 16-0 করার যে বাসনা প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী, সেই পূর্ব মেদিনীপুরেও বিজেপি কর্মীদের একাংশের মনে ক্ষোভের বাষ্প জমেছে। মানে প্রার্থী তালিকা তৈরি হলে এই রকম পকেট ফায়ার যে সামনে আসবে, এটা কি বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝেছিলেন? সেই জন্যই কি তারা এরাজ্যে বিজেপির প্রার্থী তালিকাটা ধাপে ধাপে বের করার সিদ্ধান্ত নিয়েছেন, নাকি যেহেতু তাদের নিজেদের সংগঠন এখনও তেমন পোক্ত নয় সেই জন্য তৃণমূলের সংগঠনটা দুর্বল হওয়ার জন্য অপেক্ষা করছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা? হয়তো ভেবেছেন যে প্রার্থী তালিকা বেরোলে তৃণমূলের কোথায় কোন নেতা ক্ষুব্ধ হন, বিক্ষুব্ধ হন, কাকে কোথায়
কোনো সময় পুনর্বাসন দিলে ভালো হয়, এই সমস্ত জন্যই কি একটা ধাপ বাকি রেখে দিয়েছেন? আসন শুধু অর্ধেক আসনের প্রার্থী ঘোষণা করেছেন। ওই জন্যই দেখুন পরপর তো ওই যে মুখগুলো চোখের সামনে আসছে, অর্থাৎ এর মধ্যে কিন্তু ওই বললাম সব রকম আছে, অসিত মজুমদার থেকে শুরু করে, মনিরুল থেকে শুরু করে, খগেশ্বর থেকে শুরু করে, এমনকি সিদ্দিকুল্লাহ সাহেব পর্যন্ত রয়েছে। সিদ্দিকুল্লাহ সাহেবের ক্ষেত্রে অবশ্য প্রবলেমটা অন্য, তিনি টিকিট পেয়েছেন, কিন্তু যেখান থেকে তিনি টিকিট পেয়েছেন সেই মন্তেশ্বরেই তো তিনি বারবার তৃণমূলের লোকেদের আক্রমণের শিকার হয়েছেন। তো এবারও প্রচার করা শুরু করার আগেই কিন্তু তার অনুগামীরা তারা খেতে শুরু করেছেন, ফলে তার আবার অন্যরকম চাপ আর কি। তো এই সমস্ত কিছু খতিয়ে দেখেই বিজেপি কি তাদের পরবর্তী তালিকাটা বের করবে বলে ভেবে রেখেছে? ওই তালিকাতে কি এই যারা এখান থেকে ধাক্কা ঠাক্কা খাচ্ছেন বা ক্ষুব্ধ হচ্ছেন তাদের কেউ কেউ জায়গা পেতে পারে? বলা যায় না কিন্তু, কারণ রাজনীতিতে কোনো কিছুই কনস্ট্যান্ট না, সব কিছুই সম্ভব। কোন পার্টিতে অসন্তোষ হয় না? পার্টিতে মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা, অ্যাম্বিশন বাড়তেই থাকে, না হলে সমস্যা হয়। যত লিস্ট বাড়বে তত সমস্যা এবং গন্ডগোল বাড়বে। যে দলের নিচু তলায় কোনো সংগঠন নেই, যে দল কিছু নেতার কারা তাবেদারি করে সেই হিসেবে চলে, সেই দলের এই পরিণতি হবে। সকলেরই এটা জানা উচিত যে যখন একবার কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী ঘোষণা করে তারা সকলেই মেনে নেবেন। সেটা সাময়িক এই ধরনের ঘটনা, এর আগেও শুধু আমাদের দলে নয় অন্য দলের ঘটনা এগুলো ঘটে, কিন্তু এই চিন্তার কোনো কারণেই সব ঠিক আছে। এটা আমাদের পরিবারের ব্যাপার, পরিবারের মধ্যে বসলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। পূর্ব মেদিনীপুরে গতবারের যিনি প্রার্থী ছিলেন তিনি এবার টিকিট না পাওয়া ইতিমধ্যে দল ছেড়েছেন। এই মুহূর্তে তার চিঠি সামাজিক মাধ্যম চলে এসেছে। আলিপুরদুয়ারে কার্যত দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে বিজেপির কর্মীরা। তারও বাইরে একাধিক জায়গা থেকে প্রবল অসন্তোষের খবর আসছে। তো এরা যারা বলেছে যে বাংলা দখল করবে, আগেরবার অবশ্য বলেছিল আপকি বার 200 পার, মমতাদিকে 200 পার করেছিল। বিধানসভায় বলার পরে লোকসভায় বলেছিল 30 পার, মমতাদিকেই বাংলার মানুষ 29টা আসনে জয়যুক্ত করেছিল। তো স্বাভাবিকভাবেই এই সমস্ত কিছুর পরে আজকে এটা বুঝতে অসুবিধা হচ্ছে না, বিজেপি এবার এক্সিস্টেন্সের লড়াইতে নেমেছে। মানে দেখুন এই যাবতীয় নেতাদের বক্তব্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন আসল টার্গেট কিন্তু নেতারা, সবাই নেতাদের টার্গেট করছেন। এই নেতাদের টার্গেট করাটা কিন্তু এটা এই সময়ের ডিম্যান্ড, সব জায়গায়, দেশে হোক বা বিদেশে, মানে রাজ্যে হোক বা দেশে হোক বা বিদেশে হোক, সব জায়গাতে নেতারাই টার্গেট। এই ইরানের যুদ্ধের দিকে তাকিয়ে দেখুন, ইরানের একের পর এক শীর্ষ নেতাকে টপাটপ মেরে ফেলছে আমেরিকা আর ইসরায়েল। 18 দিনের যুদ্ধের প্রথম দিনেই আয়াতোল্লাহ আলী খামেনেইকে মেরে ফেলেছিল, আর তারপর প্রায় 18 দিন ধরে প্রায় 40 জন শীর্ষস্থানীয় নেতা কিন্তু ইরানের মারা গেছে। এই তালিকায় সর্বশেষ যে নামটা জুড়েছে তিনি কাল মারা গেছেন, আলী লারিজানি, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি। তবে লারিজানির শুধু এই পদের পরিচয়টাই তাকে চেনার জন্য যথেষ্ট নয়। আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের পর ইরানের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী এবং ক্ষমতাধর ছিলেন আলী লারিজানি, এটাও যথেষ্ট নয়। আসল ব্যাপার হচ্ছে দেশের মধ্যে এই মুহূর্তে মধ্যস্থতাকারী একমাত্র তিনিই ছিলেন। দেশের কট্টরপন্থী সামরিক গোষ্ঠী আর তুলনামূলকভাবে মধ্যপন্থী রাজনৈতিক অংশের মধ্যে সেতু বন্ধনের কাজটা তিনি যেরকম করতেন, ঠিক একইভাবে ওই 2005 থেকে পরমাণু শক্তি নিয়ে বিদেশের সঙ্গে, মানে বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলো, তার মধ্যে কিন্তু আমেরিকাও আছে, এদের সঙ্গে মধ্যস্থতার দায়িত্বটাও এই লারিজানি সামলে দিতেন। যে কোনো আন্তর্জাতিক মধ্যস্থতার জন্য ইরানি প্রশাসনের সবচেয়ে গ্রহণযোগ্য আর বাস্তববাদী মানুষটাই ছিলেন তিনি। অর্থাৎ যে মানুষটা, এবার যুদ্ধটা এতদিন চলছে তো গোটা বিশ্ব ভুগছে, এবং এটা পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকাও মোটামুটি হাত পুড়িয়ে ফেলেছে। তারাও এখন চাইছে যুদ্ধটা যদি একটা সম্মানজনক শর্তে শেষ করা যায়। এরকম পরিস্থিতিতে সচরাচর একটা আলাপ আলোচনা হয় আর তার মধ্যে দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে। কিন্তু যিনি এই আলাপ আলোচনাটা করতে পারতেন সেই মানুষটাকেই তো ইসরায়েলের সেনাবাহিনী মেরে ফেলল। যারা এই যুদ্ধের ব্যাপারগুলো ভালো বোঝেন তারা সবাই কিন্তু চমকে উঠেছে, জানেন তো, কারণ যুদ্ধ তো শুধু আর সব সময় ময়দানে গুলি বোমা বন্দুক দিয়ে হয় না, ড্রোন ফোন দিয়ে মিসাইল মেরে হয় না। যুদ্ধ বন্ধ করতে আলোচনার টেবিলে দর কষাকষিটাও সেটাও একরকম যুদ্ধ।
কিন্তু লারিজানিকে মারার অর্থ সেই আলোচনা করার মানুষটাকেই তো মেরে ফেলা হলো। অনেকেই বলতে পারেন যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যে লোকটা সবার আগে এগিয়ে আসতে পারতো, যাকে ব্যবহার করা যেত, তাকে মেরে ফেলার মানে তো আসলে যুদ্ধ থেকে বেরিয়ে আসার দরজাটা বন্ধ করে দেওয়া। যুদ্ধের পরিভাষায় একেই তো বলে বার্নিং দ্য ব্রিজ অথবা বার্নিং দ্য বোট। এটাই কি কেউ চাইছে যুদ্ধ যাতে বন্ধ না হয়? ভাবার বিষয়। কিন্তু রোমান সম্রাট জুলিয়াস সিজারের সেনারা কি ওই রুবিকন নদী পেরিয়ে পেছনের সেতুগুলো পুড়িয়ে দিয়েছিল, যাতে চাইলেও তারা পেছনে আর পালিয়ে যেতে না পারে, পালিয়ে আসার রাস্তাটা বন্ধ। লারিজানির হত্যা ইরান যুদ্ধে সেই আলোচনার সেতুটাই তো ইসরায়েল পুড়িয়ে দিয়েছে। ফলে এখন যুদ্ধের জালে আরও বেশি করে জড়িয়ে পড়েছে আমেরিকা। এখন ফিরবো বললে ফেরা যায় নাকি? মানে ইসরায়েল যদি এই যুদ্ধে ট্রাম্পকে টেনে নিয়ে এসে থাকেন, তবে লারিজানির মতো নেতাকে হত্যা করে ট্রাম্পের ফেরার রাস্তাটাও তারা বন্ধ করে দিতে চাইছে। ডিসিশন মেকারসদের যেমন সেখানে প্রয়োজনীয়তা আছে, সেরকমই নেগোসিয়েটারদের প্রয়োজনীয়তা আছে, সেরকমই লং টার্ম যারা নেগোসিয়েশন করতে জানে, পারে বা সে ধরনের জ্ঞানপ্রাপ্ত লোকদের প্রয়োজনীয়তা আছে। ইসরায়েলের বহু এরকম অ্যাট্যাককে আমার ইম্যাচিওর মনে হয়েছে এবং এই অ্যাট্যাকটিও তাদের মধ্যে একটি। যদিও এরকম সিমিলার বহু অ্যাট্যাক ইরানও করেছে এবং সেটাও আমার ইকুয়ালি ইম্যাচিওর বলে মনে হয়েছে। যে নাম্বার অফ পার্টিজ এই যে বা নেগোসিয়েটিং পাওয়ার যেটা যুদ্ধের, সেগুলো কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে এবং পরিস্থিতি ক্রমাগত আরো বেশি জটিল হয়ে চলেছে। তো এই জটিলতার মধ্যে সবথেকে বেশি ক্ষতি হচ্ছে মানুষের, সবথেকে বেশি ক্ষতি হচ্ছে মানবাধিকারের। এবং এই জিনিসটাকে কিন্তু ফোকাস করা উচিত যে যুদ্ধের মধ্যে যে একটা সিকিউরিটি, আমরা কার সিকিউরিটির কথা বলছি? আমরা মানুষের সিকিউরিটির কথা বলছি, কিন্তু এখানে সবথেকে বেশি ক্ষতি কিন্তু সেই মানবতারই হচ্ছে। দেখুন, ইরান যুদ্ধে নামা নিয়ে কিন্তু পদে পদে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। আমি বললাম না, ফিরতে পারছেন না এখন, কিন্তু বসেও তো থাকতে পারছেন না। এতদিন প্রশ্ন তুলছিলেন বিরোধী ডেমোক্র্যাটরা, এবার সেই প্রশ্ন একেবারে তার নাকের ডগায়, তার সরাসরি তার প্রশাসনের অন্তর্ভুক্ত যাদের ওপর আমেরিকার এই ইরান নীতি বা যুদ্ধনীতি এইগুলো সব নির্ভর করে, সেই জায়গার থেকেই তো উঠে আসছে। কারণ আমেরিকার ইরান নীতি আর যুদ্ধের বিরোধিতা করেই সরে দাঁড়িয়েছেন, পদত্যাগ করেছেন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান জো কেন্ট। শুধু সরে গেলে কথা ছিল, একেবারে সোশ্যাল মিডিয়ায় নিজের ইস্তফার কারণটা খোলামেলাভাবে জানিয়ে দিয়েছেন এবং সরাসরি বলেছেন যে এই যুদ্ধটাকে তিনি নৈতিকভাবে মেনেই নিতে পারছেন না। কারণ এই মুহূর্তে ইরান কোনোভাবেই আমেরিকার কাছে বিপদ ছিল না। মানে এই কেন্টের এই শেষ কথাটা, এটা কিন্তু আমেরিকার রাজনীতিতে একদম আলোড়ন ফেলে দিয়েছে। ভাবুন, যিনি এই কথাটা বলছেন তিনি আমেরিকার গোয়েন্দা ব্যবস্থার শীর্ষে থাকা একজন, যার রীতিমতো মানে এই সমস্ত যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। তার কাজ কি? তার কাউন্টার টেরোরিজম সেন্টারের কাজ কি? আমেরিকার বিরুদ্ধে যদি কোনো হামলা হয় বা কোথাও সন্ত্রাসবাদী হুমকি আসে বা কোথাও আমেরিকার কোনো সন্ত্রাসবাদী যদি ক্ষতি করার একটা সম্ভাবনা আছে কি নেই, সেটা বিশ্লেষণ করে এরা, সেটা মোকাবিলার পথ বাতলে দেয় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা দপ্তর, আইন রক্ষকদের মধ্যে সমন্বয়ের কাজ করে। এহেন সংস্থার মাথা বলছেন ইরান আমেরিকার কাছে বিপদ ছিল না। তার মানে হচ্ছে এই যুদ্ধটা ট্রাম্প আমেরিকার স্বার্থে করছেন না, অন্য কোনো কারণে করছেন। এটা বলা মানে ট্রাম্প কত বড় বিপদে পড়ে গেলেন বুঝতে পারছেন তো? আরে বুঝতে পারছেন ট্রাম্প এখন। তাই ট্রাম্পেরও এখন তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল নামতে হচ্ছে গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্টকে। সোশ্যাল মিডিয়া পোস্ট করে তুলসী বোঝাতে চেয়েছেন যে আসলে ট্রাম্প বা প্রেসিডেন্ট তারা এরকম সিদ্ধান্ত একা নেন না, গোয়েন্দা তথ্য সমস্ত কিছু বিশ্লেষণ করে তার কাছে যেটা পৌঁছে দেওয়া হয় তার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেন। অর্থাৎ তারা নিজেদের ঘাড়ে দোষটা নিয়ে নিচ্ছেন, গোয়েন্দা সংস্থার ঘাড়ে দোষটা চাপিয়ে দিচ্ছেন ট্রাম্পকে বাঁচাতে। কিন্তু গোটা বিষয়টা মিলে ট্রাম্প যে ইরান যুদ্ধের ফাঁদে পড়ে গেছেন এটা তো স্পষ্ট হয়ে গেছে। আসলে ইতিহাস আর ভূগোল লেখাপড়ার এই দুটো বিষয়কেই ট্রাম্প হয়তো খুব একটা পাত্তা দিতে চাননি, কিন্তু এখন বুঝতে পারছেন কাজটা ঠিক হয়নি। ওই সুশিক্ষিত ইরানিরা তারা কিন্তু ওই 40 জন শীর্ষ নেতা মারা যাওয়ার পরেও যুদ্ধটা এইভাবে যে চালিয়ে নিয়ে যাবে এটা তারা ভাবতে পারেননি। আর এটাও ভাবতে পারেননি একই সঙ্গে আসলে ইরান যে তাদের পেট্রোডলারকে টার্গেট করবে এবং সেই জন্য ওই হরমুজ প্রণালীটা তাদের গলায় ফাঁস হয়ে চেপে বসবে। ইরান কিন্তু এই কাজটাই করছে এবং
এখন কিন্তু আমেরিকা তাদের ঘরের লড়াই আর বাইরের লড়াই দুটো নিয়েই, সোজা বাংলায় যে একটা সুন্দর কথা আছে না, লেজে গোবরে, তাই হচ্ছে। কিন্তু সেইটা হতে গিয়ে ঠিক যেরকম ওই হনুমানের লেজে আগুন লাগায় সোনার লঙ্কা পুড়িয়ে ছারখার করে দিয়েছিলেন, হ্যাঁ, এই দুনিয়ার পরিত্রাতা সাজতে গিয়ে ট্রাম্পও সেটাই করেছেন। গোটা বিশ্বে আগুন লেগে গেছে এবং সব থেকে বড় কথা, গোটা বিশ্বের মতো আমরাও তেল সংকটে, গ্যাস সংকটে পড়তে পারি। যতই আমরা ভাবি যে অনেকগুলো জাহাজ চলে এসছে, আসলে কিন্তু অনেকগুলো জাহাজ আটকেও আছে। যতগুলো এসছে তার থেকে বেশি জাহাজ আটকে আছে এবং প্রত্যেকটার জন্য ইরান কিন্তু আমাদের কাছ থেকেও সমান দরাদরি করছে। সুতরাং অ্যাডভেঞ্চার করতে গিয়ে আসলে গোটা বিশ্ব এবং আমাদেরও সমস্যায় ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।